চীন সুচ থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সবকিছুই তৈরি করে এবং সারা বিশ্বে তা রপ্তানি করে, কিন্তু তাদের এমন একটি জিনিসের অভাব রয়েছে যা কেবল আমেরিকার কাছেই আছে। 2 এপ্রিল 2025 আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে মিডিয়ার সামনে একটি কার্ড নিয়ে উপস্থিত হন। এই কার্ডে কিছু দেশের নাম এবং তাদের ট্যারিফ রেট লেখা ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক সমস্ত দেশের ট্যারিফ রেট পড়ে শোনান এবং এর সাথে সাথে বিশ্বজুড়ে আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়ে। আমেরিকা সহ সমগ্র বিশ্বের শেয়ার বাজার ভেঙে পড়ে, কারণ আমেরিকার এই সিদ্ধান্ত একটি খুব বড় যুদ্ধের লক্ষণ ছিল। এমন একটি যুদ্ধ যেখানে অস্ত্র হবে শক্তি এবং সেই অস্ত্রের গোলাবারুদ হবে টাকা। হ্যাঁ, আমরা এটিকে বাণিজ্য যুদ্ধ বা ট্যারিফ ওয়ারও বলতে পারি। ডোনাল্ড ট্রাম্প এমন একটি পরোক্ষ পদক্ষেপ নিয়েছেন যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাণিজ্য দেশ চীনকে নাস্তানাবুদ করে দিতে পারে। যদি এই বাণিজ্য যুদ্ধ হয় তাহলে শীর্ষস্থান কে দখল করবে, চীন নাকি আমেরিকা? স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকনের অপশনটি সিলেক্ট করবেন। এই বাণিজ্য যুদ্ধ সম্পর্কে সঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে ট্যারিফ সম্পর্কে জানতে হবে। অধিকাংশ মানুষ মনে করে যে ট্যারিফ হলো অন্য দেশের উপরে আরোপিত একটি ট্যাক্স, কিন্তু আসলে এটি এক ধরনের আমদানি শুল্ক যা কেবল আমেরিকায় আমদানি করা পণ্যের উপরে আরোপিত হবে। অর্থাৎ যদি আমেরিকা ভারতের উপর 26% শুল্ক আরোপ করে থাকে, তাহলে এর অর্থ হলো ভারত থেকে আসা পণ্যগুলোতে আমেরিকায় 26% কর আরোপ করা হবে। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের তালিকা অনুসারে পাকিস্তানের উপরে 29% শুল্ক আরোপ করা হয়েছিল এবং তালিকার শীর্ষে চীনের নাম লেখা ছিল, যার উপরে 34% শুল্ক আরোপ করা হয়েছিল। শুল্ক বা আমদানি শুল্ক আরোপ করা কোনো অস্বাভাবিক বিষয় নয়। তবে যদি আমরা এই তালিকা ভালোভাবে লক্ষ্য করি, ভারত ইতিমধ্যে আমেরিকার উপরে 52%, পাকিস্তানের উপরে 58% এবং চীনের উপরে 67% শুল্ক আরোপ করেছে। শুল্ক আরোপের সুবিধা হলো কোনো দেশের পণ্যের উপরে কর আরোপ করে অর্থ উপার্জন করা নয়, বরং এটি তার স্থানীয় শিল্পকে রক্ষা করার একটি উপায়। উদাহরণস্বরূপ হার্লি ডেভিডসন আমেরিকান মোটরসাইকেলের একটি প্রিমিয়াম ব্র্যান্ড। যখন এই বাইকটি আমেরিকা থেকে ভারতে আসে তখন ভারত সরকার এর উপরে 100% কর আরোপ করে। ধরুন হার্লি ডেভিডসনের একটি মডেলের দাম 1,50,000 টাকা এবং যদি ভারতে এর উপরে কোনো কর আরোপ না করা হয়, তাহলে এই বাইকটি ভারতে স্থানীয়ভাবে তৈরি রয়্যাল এনফিল্ডের মতো একই দামে পাওয়া যাবে। তাই যখন গ্রাহকরা একই দামে দুটি বাইক পাবেন, তাই সবাই আমেরিকান ব্র্যান্ডের বাইকটি কিনতে বেশি পছন্দ করবেন। এর ফলে ভারতীয় স্থানীয় বাইক শিল্পের অনেক ক্ষতি হবে। তাই বিদেশ থেকে আসা বাইকগুলোকে ইচ্ছাকৃতভাবে শুল্ক বা আমদানি কর আরোপ করে ব্যয়বহুল করা হয়। এর অনেক সুবিধা রয়েছে। প্রথমত, স্থানীয় শিল্প চলতে থাকে। দ্বিতীয়ত, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে, কারণ যে আমেরিকান বাইক আমদানি করবে তাকে আমেরিকায় মার্কিন ডলার পাঠাতে হবে এবং এই মার্কিন ডলার দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় কমাতে শুরু করবে। এখন যেহেতু আমেরিকা শুল্ক আরোপ করেছে, এর অর্থ হলো অন্যান্য দেশ থেকে আমেরিকায় যে পণ্যগুলি যায় সেগুলোতে সেখানে কর আরোপ করা হবে এবং আমেরিকায় সেই জিনিসগুলি ব্যয়বহুল হয়ে উঠবে, যার ফলে আমেরিকায় তাদের বিক্রি কমে যাবে এবং লোকেরা স্থানীয়ভাবে তৈরি পণ্য কিনতে চাইবে। কিন্তু ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্কের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন। আসলে এটাও বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে চীনকে টার্গেট করে এই শুল্ক আরোপ করেছে। এর কারণ হলো 2000 সাল পর্যন্ত আমেরিকান পণ্য সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়তো। বর্তমানে চীনের এখন যে মর্যাদা, আগে আমেরিকারও সেই মর্যাদা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে চীন কেবল আমেরিকা নয় সমগ্র বিশ্বের ব্যবসা দখল করে নিয়েছে। এখন ছোট একটি জিনিসও চীনে তৈরি হয় এবং বিশ্বের প্রতিটি কোণে রপ্তানি করা হয়। সস্তা শ্রমের কারণে যে কোনো পণ্য চীনের কাছে এত সস্তা যে এটি সহজেই আন্তর্জাতিক বাজার মূল্যের সাথে প্রতিযোগিতা করতে পারে। বিশ্বব্যাপী চীন তার পণ্যের কারণে প্রায় সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তার করেছে এবং স্থানীয় শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্যের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে 2000 সালে আমেরিকা চীন থেকে $80 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছিল এবং একই বছরে চীন আমেরিকা থেকে মাত্র $10 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছিল। এবং 2025 সালের অবস্থা হলো আমেরিকা প্রতি বছর চীন থেকে $440 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করে, যেখানে চীন আমেরিকা থেকে মাত্র $145 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করে। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এই বাণিজ্য সমান হওয়া উচিত, অর্থাৎ যদি আমরা চীন থেকে $440 বিলিয়ন মূল্যের পণ্য কিনছি, তাহলে চীনেরও একই পরিমাণ পণ্য কেনা উচিত। এখানে যে $295 বিলিয়ন পার্থক্য রয়েছে, এই পার্থক্যকে বাণিজ্য ঘাটতি বলা হয়। এই বাণিজ্য ঘাটতি সমান করতে বা কমাতে ডোনাল্ড ট্রাম্প চীনকে টার্গেট করেছে। এর ফলে যা ঘটবে তা হলো চীন থেকে আসা পণ্যের দাম, যার মধ্যে বেশিরভাগই স্মার্টফোন, আমেরিকায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং সেই স্মার্টফোনগুলি বিশেষ করে অ্যাপেল অর্থাৎ আইফোন, যা আসলে একটি আমেরিকান পণ্য কিন্তু তৈরি হয় চীনে। যখন চীন থেকে আমদানি করা এই পণ্যগুলো ব্যয়বহুল হয়ে যাবে, তখন কোম্পানিগুলো তাদের ব্যবসা গুটিয়ে আবার আমেরিকায় ফিরে যাবে। আর ডোনাল্ড ট্রাম্প এটাই চান, কিন্তু চীন এমনটা চায় না। শুধু এটুকু কল্পনা করুন যে আমেরিকান টেক জায়ান্ট অ্যাপেলের মতো সমস্ত পণ্য, আইফোন থেকে শুরু করে অ্যাপেল ওয়াচ পর্যন্ত বেশিরভাগই চীনে তৈরি হয়। এছাড়াও টেসলার গাড়ি, ডেল এবং এইচপির ল্যাপটপ, নাইকি এবং স্কেচার্সের জুতা, লজিটেক এবং গোপ্রো এর মতো অ্যাক্সেসরিজ, এমনকি আমেরিকান কোম্পানির খেলনাগুলোও চীনে তৈরি হয়। যদি সমস্ত কোম্পানি চীনে তাদের কারখানা বন্ধ করে আমেরিকায় ফিরে আসে, তাহলে আমেরিকাকে আর এগুলো আমদানি করতে হবে না। প্রতি বছর চীন থেকে প্রায় $200 বিলিয়ন আমদানি খরচ কমে যাবে এবং বাণিজ্য ঘাটতি $295 থেকে কমে মাত্র $80
থেকে $90 বিলিয়ন নেমে আসবে। এমনটা করলে অবশ্যই আমেরিকা লাভবান হবে, কিন্তু আমেরিকায় উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে এই পণ্যগুলো আবার ব্যয়বহুল হয়ে যাবে এবং শেষ পর্যন্ত এই কোম্পানিগুলো ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজের ক্ষতি করে হলেও যে কোনো মূল্যে চীনের এই আধিপত্য ভাঙতে চাইছেন। অন্যদিকে চীন চায় না এমনটা ঘটুক, আর এই কারণেই ট্রাম্প যখন চীনা পণ্যের উপরে কর বৃদ্ধি করেছিলেন তখন চীনও আমেরিকান পণ্যের উপরে পাল্টা কর আরোপ করেছিল এবং এখন এই বিষয়টি বাণিজ্য যুদ্ধের আকার ধারণ করেছে বলে মনে হচ্ছে। চীনের রাষ্ট্রপতিও পিছু হটছেন না এবং ডোনাল্ড ট্রাম্পেরও তেমন কোনো ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। উভয় দেশই একে অপরের উপরে এত বেশি কর আরোপ করেছে যে যদি চীন থেকে $10 কিছু আসে তাহলে এখন তার মূল্য দ্বিগুণ হয়ে যাবে এবং চীনও পরিস্থিতি একই রকম। কিন্তু এখানে আমাদের দেখতে হবে এই দুটি শক্তির মধ্যে কার হাত কত বড়। এই বাণিজ্য যুদ্ধে যে বেশি দিন টিকে থাকবে সেই জিতবে। আমরা যদি খেয়াল করি আমেরিকার বেশিরভাগ প্রযুক্তিগত পণ্য চীন থেকে আমদানি করে, অর্থাৎ মোবাইল, ল্যাপটপ, ইলেকট্রনিক্স বা খেলনা, এগুলো যদি এই পণ্যগুলো কিছু সময়ের জন্য আমদানি না করা হয় তাহলে আমেরিকার জন্য খুব বেশি পার্থক্য হবে না। অথবা যদি এই পণ্যগুলো অন্য কোনো দেশ থেকে আমদানি করা হয় তবে সেগুলো একটু ব্যয়বহুল হবে। কিন্তু চীন আমেরিকা থেকে এমন একটি জিনিস আমদানি করে যা ছাড়া চীনের পক্ষে টিকে থাকা খুবই কঠিন, আর এই পণ্যটি সম্ভবত আগামী মাসগুলোতে চীনের জন্য একটি বড় সমস্যা তৈরি করতে পারে। আমরা জানি যে চীনের মোট জনসংখ্যা 141 কোটি, অর্থাৎ আমেরিকান জনসংখ্যার তুলনায় 315% বেশি। এই বিশাল জনসংখ্যাকে খাওয়ানোর জন্য বেশি খাদ্যের প্রয়োজন এবং খাদ্যের মৌলিক জিনিসগুলো হলো গম এবং চাল। কিন্তু সমস্যা হলো চীনের মোট কৃষি জমি মাত্র 13%। এর অর্থ হলো প্রতিটি চীনা নাগরিকের জন্য মাত্র 0.23 একর জমি বরাদ্দ আছে, আর এর বেশিরভাগ জমিতে গম এবং চাল চাষ করা হয় যাতে মৌলিক খাদ্য সামগ্রী আমদানি করতে না হয়। কিন্তু এগুলো কেবলমাত্র মৌলিক জিনিসপত্র। চীনে প্রচুর পরিমাণে শূকরের মাংস খাওয়া হয়, এতটাই বেশি যে চীনে বিশ্বের বৃহত্তম শূকর ফার্মও রয়েছে। 2024 সালের রেকর্ড অনুসারে চীনের 40 কোটিরও বেশি শূকর রয়েছে। এর অর্থ হলো আমেরিকার মানুষের জনসংখ্যার চেয়ে চীনের শূকরের সংখ্যা বেশি। এখন এটা স্পষ্ট যে 40 কোটি শূকরেরও কিছু খাবার প্রয়োজন হয়। এদের খাবার হিসেবে ভুট্টা এবং প্রোটিনের জন্য সয়াবিন খেতে দেওয়া হয়। তাদের খাদ্যে 60% ভুট্টা এবং 40% সয়াবিন থাকে। চীনে 80% ভুট্টা উৎপাদিত হয়, বাকি 20% ইউক্রেন থেকে আমদানি করতে হয়। কিন্তু সয়াবিন এমন একটি পণ্য যা কেবল আমেরিকা এবং ব্রাজিল থেকে আমদানি করা হয়। প্রতি বছর চীন আমেরিকা থেকে শূকরের জন্য 5 কোটি টন সয়াবিন আমদানি করে, আর অন্য কোথাও থেকে এই পণ্য আমদানি করা সম্ভব নয়, কারণ সয়াবিন এমন একটি ফসল যার উৎপাদন কৃষকদের খুব বেশি লাভ দেয় না। 1 একরে মাত্র 1500 কিলোগ্রাম সয়াবিন উৎপাদন করা যায়, যেখানে আমরা যদি ভুট্টার কথা বলি তাহলে 1 একর জমিতে 6000 কিলোগ্রাম ভুট্টা উৎপাদন করা যায়। এই ফসলটি কেবল সেখানে চাষ করা যেতে পারে যেখানে কৃষি জমি উর্বর। আমেরিকার জনসংখ্যা খুব কম এবং প্রচুর জমি থাকায় একজন আমেরিকান শহুরে ব্যক্তি প্রায় 1.25 একর জমি পান, যা একজন চীনা শহুরে ব্যক্তির তুলনায় 400% বেশি। সুতরাং এই কারণে আমেরিকা কেবল তার খাদ্য চাহিদা নিজে পূরণ করার পরেও এত জমি অবশিষ্ট থাকে যে সেখানে সয়াবিন চাষ করা হয় এবং চীনে রপ্তানি করা হয়। এখন এমন নয় যে শূকররা সয়াবিন ছাড়া অন্য কোনো কিছু খায় না। চীন ইতিমধ্যে এই বিপদ বুঝতে পেরেছিল এবং তারা খাদ্যে বিকল্প জিনিস যোগ করার চেষ্টা করেছে। ক্যানোলা বীজ সয়াবিনের চেয়ে সস্তা, কিন্তু শূকরের হজম ক্ষমতা কম হওয়ার কারণে খাবার বেশি দিতে হয়। এর অর্থ হলো মোট খরচের পরিমাণ বেশি হবে। তারা চীনা বাদাম বা সূর্যমুখী দিয়েও খাবার তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু এগুলোতে সয়াবিনের মতো প্রোটিন থাকে না, যার জন্য অতিরিক্ত পরিপূরক দিতে হয়, আর এই কারণেই খরচ বেশি হয়। বর্তমানে চীনে একটি নতুন পরীক্ষা করা হচ্ছে যেখানে পোকামাকড় চাষ করা হবে এবং তারপর সেই পোকামাকড়গুলি শূকরদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য খাওয়ানো হবে, কিন্তু এখন পর্যন্ত এটা তার পরীক্ষার পর্যায়ে রয়েছে। এছাড়াও চীন একটি বাণিজ্য উদ্ধৃত দেশ। এর অর্থ হলো এখানে যা কিছু তৈরি হয় চীন একা সেগুলো ব্যবহার করতে পারে না। টিকে থাকার জন্য তাদের যে কোনো অবস্থায় বিশ্বের কাছে তাদের পণ্য বিক্রি করতে হবে। বাণিজ্য উদ্ধৃত অর্থনীতির সবচেয়ে বড় অসুবিধা হলো তাদের অনেক কিছু হারানোর আছে। অন্যদিকে আমেরিকা যা একটি ভোক্তা বাজারে পরিণত হয়েছে তাদের কেনার জন্য অনেক বিকল্প আছে। চীন থেকে না হলেও তারা অন্য কোথাও থেকে কিনে তাদের চাহিদা পূরণ করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প তার আগের আমলেও চীনের উপরে শুল্ক আরোপ করেছিলেন এবং এতে স্পষ্টভাবে দেখা গেছে যে চীন খেলায় হেরে যাচ্ছে এবং এবারও একই রকম হবে কিনা তা বোঝা যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের কাছে এমন সব আরো কার্ড আছে যা দিয়ে চীনকে ব্ল্যাকমেল করতে পারেন এবং সম্ভবত চীনও এটি সম্পর্কে ভালোভাবে অবগত। এই সকল বিষয় থেকে এটা বোঝা যায় যে এই শুল্কগুলি আসলে কেবল চীনের জন্য আরোপ করা হয়েছিল। এই পুরো বিষয়টি সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।